শনিবার রাতে উপদেষ্টা আসিফ মাহমুদের একটি পোস্ট আমাদের সবার নজরে আসে। সেখানে তিনি বলেন, কমরেডস, ইটস নাও অর নেভার। ঠিক কাছাকাছি একটা সময়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, মুখপাত্র সামান্তা শারমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল হান্নান মাসুদ, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, উমামা ফাতেমা সবার একযোগে একই টাইপের পোস্ট দিতে থাকে। তাদের পোস্টের মূল বিষয় ছিল 31 তারিখে সবাইকে শহীদ মিনারে আসতে হবে। তো পুরো দেশবাসীর মতন আমরা নিউজ রুম থেকেও আমাদের মনে একটি আগ্রহ জাগে, আসলে 31 তারিখে কি হবে, হচ্ছেটা কি শহীদ মিনারে। তো আমরাও তখন বিভিন্ন মাধ্যমে জানার চেষ্টা করি। আমরা ফোন দিতে থাকি জাতীয় নাগরিক কমিটির নেতাদেরকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে। তখন প্রথমে আমাদের যে ধারণা ছিল, শহীদ মিনার থেকে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিকের ঘোষণা আসতে থাকবে। এই ধারণাটি আমরা কেন করেছিলাম? রাষ্ট্রপতির পদত্যাগ বেশ কিছুদিন আগে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চায়, তাদের দাবির মধ্যে একটি ছিল প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিকের ঘোষণা করা। প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক আসলে কি? একটি রাষ্ট্র ব্যবস্থা থেকে আরেকটি রাষ্ট্র ব্যবস্থা একটি বিপ্লবের পরে রূপান্তর। কোনো দেশে যদি কোনো বিপ্লবের পরে প্রত্যেকটি স্ট্রাকচারে একটা বৈপ্লবিক পরিবর্তন আসে, সেটাকে তারপরে কিন্তু একটি সেকেন্ড রিপাবলিকের ঘোষণা দেওয়া হয়। ফ্রান্সে আমরা দেখেছি ফ্রেঞ্চ রেভলিউশনের পরে মোনার্কি থেকে গণতন্ত্রের যে রূপান্তর, সেটা একটি প্রোক্লেমেশনের মধ্য দিয়ে দেওয়া হয়েছিল এবং এরপর ওটাকে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক বলা হয়। তো আমাদের মনে আসলে সন্দেহ জাগে যে বাংলাদেশে আসলে তাহলে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক যদি দেওয়া হয়, তাহলে কোন ব্যবস্থা থেকে কোন ব্যবস্থায় আসলে যাওয়া হবে। তুহিন খান, জাতীয় নাগরিক কমিটির, তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে বলেন, বাংলাদেশে এরকম একটি প্রোক্লেমেশন হতে পারে ফ্যাসিজম থেকে গণতন্ত্রের একটি রূপান্তর এবং সেটার রূপরেখা হিসেবে। তারপরে আস্তে আস্তে আসলে জিনিসটা আরো আমাদের মধ্যে ক্লিয়ার হতে থাকে। সামান্তা শারমিন, তিনি বলেন আসলে এটা আসলে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক এরকম কিছু না, এটা হবে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। তার মানে হলো জুলাই রেভলিউশনের একটি ঘোষণাপত্র। তখন আমরা জাতীয় নাগরিক কমিটির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীদেরকে জিজ্ঞেস করতে থাকি, সেই ঘোষণাপত্রে আসলে কি থাকতে চাচ্ছে। হাসনাত আবদুল্লাহ তার একটি ফেসবুক স্ট্যাটাসে বলেন, 31 তারিখ মুজিববাদকে কবর দেয়া হবে। ঠিক একইভাবে আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলতে থাকি এবং তারা আমাদেরকে বলেন, সহজ ভাষায় বুঝিয়ে বলেন, যে প্রত্যেকটি গণঅভ্যুত্থান বা বিপ্লবের আগে বা পরে একটি রূপরেখা দেয়া হয়। তারা 31 তারিখে কি হবে সেটার তুলনা টানেন 71-এ মুক্তিযুদ্ধের পরে একটি ঘোষণাপত্র আসে তার সাথে, এবং 90-এ এরশাদের পতনের ঠিক আগে আগে 3 জোটের একটি রূপরেখা দেওয়া হয়। 3 জোটের রূপরেখা আসলে কারা দিয়েছিল? 3টি বড় জোট যারা এরশাদ বিরোধী আন্দোলন করেছে, তারা একসাথে বিএনপি, আওয়ামী লীগ এবং বামপন্থীরা মিলে আগামীর বাংলাদেশ কিরকম হবে সেটার একটি রূপরেখা দেয় এরশাদের পতনের আগে, এবং সেটা 3 জোটের রূপরেখা হিসেবে পরিচিত। তার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা বলে, আগামীর বাংলাদেশ কিভাবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এগুলো নিশ্চিত করা হবে এবং কিভাবে একটি বৈষম্যহীন সমাজ গঠন করা হবে সেটারই একটি ঘোষণাপত্র দেওয়া হবে 31 তারিখ। তারা আলো বলেন, তাদের ঘোষণাপত্রে পূর্বের যেসব আন্দোলন, বিপ্লব এবং আমাদের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, তারপরে বিপ্লবীদের যে স্বপ্ন, সেই স্বপ্নটি কেন পূরণ হয়নি সেটি নিয়ে একটি ক্রিটিক থাকবে। তারা বলেছিলেন 90-এর গণঅভ্যুত্থান কেন ফেল করা হয়েছে এবং 1/11-র পলিটিক্যাল চেঞ্জ ওভারের পরে যা যা হয়েছে সেগুলোরও একটি সমালোচনা তাদের ঘোষণাপত্রে থাকবে, এবং সেই ভুলগুলো কাটিয়ে উঠে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেটার একটি দিক নির্দেশনা থাকবে। আমাদের মনে একটি প্রশ্ন জাগে যে এরকম একটি প্রোক্লেমেশন, সেটা তো আসলে সরকারের তরফ থেকে আসছে, সেটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজের থেকে দিতে পারে কিনা। এবং পরের দিন আমাদের প্রশ্নটি আরো বেড়ে যায় আসলে যখন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন যে 31 তারিখে যেটা হবে সেটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ এবং সেটার সাথে আসলে সরকারের কোনো রকম সংশ্লিষ্টতা নেই। এবং ঠিক একই দিনে আমাদের একটি নিউজ স্টোরি যায়, সেখানে আমরা বলি যে কিভাবে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল তারা এই 31 তারিখের প্রোক্লেমেশনটাকে সন্দেহের চোখে দেখছে। নাম প্রকাশের অনিচ্ছুক বিএনপির একজন নেতা আমাদেরকে বলেন, তারা 31 তারিখে যে ঘোষণাপত্র আসতে যাচ্ছে সেটাকে আসলে নির্বাচন পেছানোর জন্য একটি পায়তারা ছাড়া কিছুই মনে করছেন না। ঠিক একইভাবে গণসংহতি আন্দোলন এবং গণ অধিকার পরিষদের দুজন নেতা আমাদেরকে বলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একতরফাভাবে এই গণ অভ্যুত্থান বা বিপ্লবের কোনো একক ঘোষণা দিতে পারে না, কারণ এই গণ অভ্যুত্থান বা বিপ্লব আমরা যাই বলি না কেন, এখানে কিন্তু মাল্টিপল স্টেক হোল্ডার্স ছিল। পরের দিন সোমবার যত সময় ঘনিয়ে আসে তত আলোচনা ডালপালা বাঁধতে থাকে এবং এর মধ্যে কিন্তু প্রিপারেশনস চলতে থাকে 31 তারিখের সমাবেশের জন্য। জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরো বাংলাদেশের যে নেতাকর্মীরা আছেন এবং এর পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষও প্রস্তুতি নিতে থাকেন 31 তারিখের সমাবেশ এবং যে প্রোক্লেমেশনটা সেখান থেকে আসবে সেটাকে সাকসেসফুল করার। এবং সোমবার রাতের মধ্যেই কিন্তু সারা বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ ঢাকায় চলে আসে
পরের দিনের প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য। কিন্তু সিচুয়েশনটা খুব ড্রামাটিক্যালি চেঞ্জ করে যখন সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বক্তব্য আসে। যদিও আগের দিন তারা বলেছিল যে এই প্রোক্লেমেশনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই, তারা বলে সোমবার রাতে যে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে একটি ঐক্যের ভিত্তিতে তারা নিজেরা একটি প্রোক্লেমেশন দিবে। এবং এখানে কিন্তু একটা পার্থক্য খুবই ইন্টারেস্টিং। তারা যখন বলে একটি প্রোক্লেমেশন আসবে, তখন তারা বলে যে প্রোক্লেমেশন অফ জুলাই আপরাইজিং সরকারের তরফ থেকে দেওয়া হবে। অন্যদিকে ছাত্ররা যখন বলছিল 31 তারিখে তারা যেটা দিবে সেটা হচ্ছে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। অর্থাৎ বিপ্লব এবং অভ্যুত্থানের মধ্যে যে একটি পার্থক্য আছে এবং এই দুটি শব্দের মধ্যে যে একটি রাজনীতি আসে সেটা কিন্তু একটু পরিষ্কার হতে থাকে আমাদের মধ্যে। এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বক্তব্যটি আসার পরে বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের উপরে যে জাতীয় নাগরিক কমিটির অফিস, সেখানকার চিত্র খুব ড্রামাটিক্যালি পাল্টাতে থাকে। যারা ঢাকাতে এসেছিল তাদের নেতাকর্মী তারা অফিসে জড়ো হয় দিক নির্দেশনার জন্য যে আগামীকাল বা 31 তারিখের প্রোগ্রামটি আসলে হবে কিনা। এবং তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি একটি আলোচনায় বসে রাত 11টায়, এবং বলা হয় যে 12টায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে তারা জানিয়ে দিবে যে 31 তারিখ তারা কি করবে। কিন্তু রাত যত ঘনিয়ে আসে, ঘড়ির কাঁটা 12টা পার হয় কিন্তু প্রেস ব্রিফিংটা আর হয় না। 1 ঘন্টা বাদ হয়ে 2 ঘন্টা হয়, 2 ঘন্টা পার হয়ে 3 ঘন্টা হয়, এবং তারপরেও কিন্তু কোনো কনক্রিট আনসার আমরা পাই না। এবং যতই বিলম্ব হতে থাকে ততই কিন্তু পরের দিনের সমাবেশ নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন জনমনে আসতে থাকে। এবং ঠিক একই সময় কিন্তু তাদের অফিসের সামনে তাদের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে যে পরের দিনের সমাবেশ যে কোনো মূল্যেই তারা চায়। এবং এর মাঝখানে কিন্তু আমরা দেখেছি যে অনেক সমন্বয় কিন্তু সভাস্থল ত্যাগ করে বের হয়ে চলে গিয়েছেন, এবং আমরা দেখেছি তাদের অফিসের সামনে একটি মিছিলও বের হয়েছে আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে, এবং কোনো ক্লিয়ার আনসার কিন্তু আসছিল না। তো তখন আসলে আমাদের সন্দেহগুলো বাড়তে থাকে, কালকের প্রোগ্রাম কি আদৌ হবে নাকি হবে না, ডিক্লারেশন কি দেয়া হবে নাকি হবে না। এর মধ্যেই আমাদের ভিতরে যেসব সোর্স আছে, অন্তত 3টি সোর্স থেকে আমরা কনফার্ম হই যে সমাবেশ হয়তো হতে পারে কিন্তু ডিক্লারেশনটা 31 তারিখ আর আসছে না। এবং রাত 2টার কিছু পরে সব সমন্বয়করা একত্রিত হয়ে একটি ঘোষণা দেন। তারা ঘোষণা দেন যে সবাই 31 তারিখে চলে আসুন, নির্ধারিত সময়ে সমাবেশটা হবে। কিন্তু ডিক্লারেশন দেয়া হবে নাকি হবে না সে ব্যাপারে তারা কিন্তু ক্লিয়ারলি কিছু বলেননি। যদিও তারা বলেন যে সরকার যেহেতু বলেছে যে তারা নিজেরাই একটি প্রোক্লেমেশন দিবে, তারা বলেন যে এই সিদ্ধান্তটিকে তারা স্বাগত জানান, এবং তারা বলেন যে তরুণদের যে দল এটা তাদের জন্য একটি নৈতিক বিজয়। নৈতিক বিজয় আসলে কেন, এই এক্সপ্লেনেশনটা তারা দেন এভাবে। তারা বলার চেষ্টা করেন যে যে প্রোক্লেমেশনটা তারা দিচ্ছে সেটার জন্য কিন্তু তারা বড় বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে গিয়েছিল, সরকারের সাথে আলোচনা করতে গিয়েছিল, কিন্তু বড় রাজনৈতিক দলগুলো তাদেরকে ফিরিয়ে দিয়েছে। অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে তাদের যে সমালোচনাটা, যে কারোর সাথে আলোচনা না করে তার একটি প্রোক্লেমেশন দিতে চাচ্ছে, সেটাকে তারা রিফিউট করে এভাবে যে তারা আলোচনা করেছিল কিন্তু তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং তারা এভাবেই কনক্লুশনটা টানে। কারণ দেখেন, যখন ওরা ব্যাকট্র্যাক করছে যে ডিক্লারেশন তারা দিবে না, তাহলে তো একটা উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করতে হবে। তারা আসলে কি এক্সপ্লেনেশনটা দিবে সেটার জন্য কিন্তু অনেকে বসেছিল, এবং তারা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এক্সপ্লেনেশনটা দেয়। তারা বলে যে যেহেতু ছাত্র জনতার দাবির মুখে সরকার নিজে একটি প্রোক্লেমেশন দিতে চায়, তারা বলেন যে এটাকে তারা আসলে ছাত্র জনতার একটি নৈতিক বিজয় হিসেবেই দেখছেন। তো এভাবে আসলে বিএনপি যেটা চাচ্ছে সেটাও হলো, সরকার যেটা চাচ্ছে সেটাও হলো, এবং একইভাবে দ্য ইয়াং জেনারেশনস অথবা ছাত্রদের যে নতুন দল অথবা জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারও কিন্তু একটি মুখ রক্ষা করতে পেল। এবং আজকে কিন্তু নির্ধারিত সময় সমাবেশটা হয়, যদিও কোনো ডিক্লারেশন দেওয়া হয়নি। কিন্তু জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারকে একটি আলটিমেটাম বেঁধে দেয়। তারা বলে যে জানুয়ারির 15 তারিখের মধ্যে যদি এই ডিক্লারেশনটা সরকারের তরফ থেকে না আসে, তাহলে তরুণদেরকে নিয়ে আবার একটি বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে ছাত্র সমাজ। এখন এটাই দেখার অপেক্ষা যে 15 তারিখের মধ্যে কি সরকার একটি ডিক্লারেশন দিবে, ডিক্লারেশনটা হলে কেমন হবে, এটা কি একটি বিপ্লবী সরকারের দিকে যাবে নাকি অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে ফাংশন করছে সেভাবে ফাংশন করবে। এটা আসলে বাংলাদেশের সংবিধানের জন্য এটার কি ইমপ্লিকেশনস আছে, বাংলাদেশের রাষ্ট্রপতিও কি চুপ থাকবেন এটার পরে, নাকি এটাও চেঞ্জ হয়ে যেতে পারে, নির্বাচন আসলে কখন হবে, এই প্রশ্নগুলো জনমনে আছে। এবং আমার মনে হয় এই প্রশ্নগুলোর জন্য 15 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমরা যদি শেষ করি তাহলে প্রশ্ন আসে যে আসলে তাহলে ডিক্লারেশনটা কেন আসলো না, কেন তারা ঘোষণা দিয়েও ডিক্লারেশনটা দিতে পারলেন না। আমরা বিভিন্ন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থেকে এতটুকু তো বলতেই পারি যে যেহেতু
বড় বড় রাজনৈতিক দল এবং সরকারের তরফ থেকেও আর কি একতরফা একটা ডিক্লারেশন দেওয়ার ক্ষেত্রে রিজার্ভেশন ছিল, সেটা যখন ছাত্রদেরকে বা তরুণদেরকে কমিউনিকেট করা হয়, তারাও অরিজিনাল দাবি থেকে পিছন ফিরে আসে এবং তার একটি উইন উইন সিচুয়েশনে আসলে পুরো বিতর্কটাকে এন্ড করতে চায়। এরপরে কি হবে সেটা আসলে 15 তারিখ পর্যন্ত আমাদের সবাইকে অপেক্ষাই করতে হচ্ছে।